মানে কোশ্চেনটা অনেকটা এরকম ছিল যে ফ্যানের পাখা ঘুরলে এই বাতাস লাগে কেন, এই টাইপের কোশ্চেন। এখানে আবার হইতেছে এটা নাকি টিচার্স ট্রেনিং ম্যাটেরিয়ালেও ছিল। টিচার যে যে ট্রেনিং ম্যাটেরিয়াল থেকে স্যাম্পল কোশ্চেন টোশ্চেন থাকে, ওইখানেও ছিল যে ফ্যানের পাখা ঘুরলে বাতাস কেন লাগে আর কি, নিচের দিকে লাগে, এরকম কিছু একটা টাইপের কোশ্চেন। তো এটার অ্যান্সার ওইখানে হইতেছে, যেহেতু টিচার্স ট্রেনিং ম্যাটেরিয়াল বোর্ড থেকেই দেয়, তো এখানে হইতেছে সলিউশন আছে এরকম যে এটা নাকি ক্রস প্রোডাক্টের জন্য এই যে ডান হস্ত রুল আর কি ফলো করে, আর কি রাইট হ্যান্ড রুল ফলো করে, এই জন্য হইতেছে। রাইট হ্যান্ড স্ক্রু রুল। হ্যাঁ, স্ক্রু রুল ফলো করে, এটার জন্য নাকি বাতাস নিচের দিকে আসে। এটা দেখা আমি তো মানে কি বলবো, এত মেজাজ খারাপ হয়েছে আমার, মানে বলে বোঝাতে পারবো না। এই যে বেসিক ফিজিক্স পড়ছে, যে বেসিক ফিজিক্স জানে, সে এইখানে এই ক্রস প্রোডাক্টের আইডিয়াটা নিয়ে আসার মানে কোনো লজিকই আমি দেখি না। সে অ্যাকচুয়ালি হইতেছে ক্রস প্রোডাক্ট এটা মানে লজিক বোঝেই নাই না আর কি, ঠিক আছে। তুমি ফ্যানের রোটেশন ধরো, হুম সিলিং ফ্যান, ফ্যান তো দেখছো, সিলিং ফ্যান হইতেছে তোমার তিনটা পাখা থাকে I guess। তো এটাকে ক্লকওয়াইজ করে না অ্যান্টি ক্লকওয়াইজ করে আমার ঠিক খেয়াল নাই, ধরে নাও সে অ্যান্টি ক্লকওয়াইজ করে, ওকে, এভাবে করে। তাহলে আবার হ্যাঁ টেবিল ফ্যান আছে, এটা হইতেছে সিলিং ফ্যান। টেবিল ফ্যান আছে, এটাকে টেবিল ফ্যান বলে লেটস। টেবিল ফ্যানেরও তিনটা পাখা বা চারটা পাখা অনেক সময় থাকে, ধরে নেই তিনটা পাখা হুম আছে। টেবিল ফ্যান দেখবা ঠিক তার সিলিং ফ্যানের উল্টা দিকে ঘোরে। হ্যাঁ, তো তুমি তাহলে এখন এই ডান হস্ত স্ক্রু রুল কিভাবে অ্যাপ্লাই করবা? দুইটা তো দুই রকম হয়ে গেল না। তাহলে এখানে মেইন ঘটনা কি কে ঘটাইতেছে? এখানে মেইন ঘটনা ঘটাইতেছে যে পাখার জিওমেট্রিটা, হ্যাঁ ঠিক দুইটা আছে। দুই রকম। হ্যাঁ, পাখার জিওমেট্রিটা। তো পাখার জিওমেট্রির কারণে হইতেছে তোমার বাতাস অ্যাকচুয়ালি নিচের দিকে আসে। এখানে তোমার হুম অনেক আর কি ঘটনা ঘটে। এখানে বার্নৌলি প্রিন্সিপাল লাগবে। বার্নৌলি নামে একজন হইতেছে ম্যাথমেটিশিয়ান ছিল বা হ্যাঁ ফিজিসিস্ট ছিল বলা যায় আর কি। তো তার প্রিন্সিপাল লাগবে, এয়ার ফ্লো, ফ্লুইড ডাইনামিক্স, এগুলা হাইজাবি বহুত কিছু লাগবে। তো ওইটা তোমাদের ইন্টার সিলেবাসের সাথে ইনক্লুডেড না আর কি। হ্যাঁ, তো ফ্যানের পাখা কোন দিকে ঘুরতেছে তার উপর ডিপেন্ড করে না বাতাস হুম কোন দিকে যাবে, এটা হইতেছে মেইনলি পাখার জিওমেট্রির উপর ডিপেন্ড করে। কিছু কাউন্টার রোটেটিং হেলিকপ্টার আছে, ওই তোমার যেটাতে হইতেছে টেইল রোটর থাকে না, ঠিক আছে। এটা মনে করো, এটা হুম আমরা রাফলি একটা হেলিকপ্টার রাখার চেষ্টা করি, ঠিক আছে। এটা এটা ধরে নাও হেলিকপ্টার। এখানে তোমার হইতেছে লেটস সে ব্লেড আছে, রোটর আছে আর কি, ওকে, এটা রোটর আর কি। এখানে হইতেছে একটা টেইল রোটর থাকে। এই যে এই এই রোটরটা যেভাবে থাকে তার পারপেন্ডিকুলার আর কি একটা টেইল রোটর থাকে। টেইল রোটর হইতেছে এই হেলিকপ্টারটা যাতে এই সাইড ওয়াইজ যাতে কোনো মোশন না থাকে, এটাকে বলা হয়, মনে হয় বলে হইতেছে পিচ বা রোল। রোল না পিচ, এটাকে বলে পিচ। হ্যাঁ, ওই সাইড ওয়াইজ হুম মোশনটাকে কাউন্টার করার জন্য রোল। এই টেইল, হ্যাঁ, এই টেইল রোটরটা থাকে। এই টেইল রোটরটা স্টেবলাইজ করে আর কি, হরিজন্টালি স্টেবলাইজ করে। তো এই কাউন্টার রোটেটিং, হুম এটা তো ডিজাইন একটা একটা ডিজাইন গেল, এটা লেটস সে ডিজাইন ওয়ান, ওকে, ডিজাইন ওয়ান এক রকমের হেলিকপ্টার ডিজাইনের। আর এক রকমের কিছু হেলিকপ্টার আছে যেখানে হইতেছে তোমার এই লেটস সে এখানেই তোমার হইতেছে দুইটা রোটর থাকে। একটা হইতেছে অ্যান্টি ক্লকওয়াইজ হুম করে, আর একটা হইতেছে ক্লকওয়াইজ করে, ঠিক আছে। এটা হইতেছে অ্যান্টি ক্লকওয়াইজ ক্লক করে, আর একটা হইতেছে ক্লকওয়াইজ করে। তো দুইটা রোটরের ডিজাইন এমন ভাবে করা হয় এখানে যে লেটস সে হুম পাখার জিওমেট্রি, হুম পাখার জিওমেট্রি গুলো এমন ভাবে করা হয়, হ্যাঁ কথা বলতেছো, পাখার জিওমেট্রি গুলো এমন ভাবে, বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পাখার জিওমেট্রি গুলো এমন ভাবে করা হয় যে হইতেছে তোমার লেটস সে একটা কাউন্টার ক্লকওয়াইজ ঘোরার ফলেও এই বাতাস নিচের দিকে যায়, আর একটা ক্লকওয়াইজ ঘোরার ফলেও বাতাস হইতেছে নিচের দিকে যায় আর কি। মানে লেটস সে একটা পাখাকে তুমি ডান থেকে বামের দিকে হেলায় রাখছো, আর একটা পাখাকে বাম থেকে ডানের দিকে হেলায় রাখছো। তো এটা কি করে, একটা একটাটাকে কাউন্টার করে, তখন আর হুম টেইল রোটরের হইতেছে প্রয়োজন হয় না, যে টেইল রোটরটা লাগতো স্টেবিলাইজ করার জন্য, তখন এটা লাগে না, কারণ হইতেছে এখানে যে
তোমার জাইরোস্কোপে ইফেক্টটা তৈরি হয় এই যে সাইড ওয়াইজ, এটাকে কি একটা একটাকে কাউন্টার করে, এই সেকেন্ড ডিজাইন আর কি, এটা ডিজাইন টু। তো এটা একটা খুব ভালো এক্সাম্পল যে হইতেছে যে ব্যক্তি এখানে বলছে যে রাইট হ্যান্ড স্ক্রু রুল এখানে কাজ করে, যার জন্য হইতেছে ফ্যানের পাখা ঘুরলে বাতাস নিচের দিকে যায়, বাতাস লাগে আর কি। এটা হইতেছে আসলে সে কখনো ফিজিক্স পড়ে নাই আর কি। হুম ঠিক আছে, এখানে রাইট হ্যান্ড স্ক্রু রুলের কোনো কাহিনীই নাই। আর কোনো সরকারি স্কুল বা কোনো যদি নাম করা স্কুল এই কাজটা করে থাকে, বোর্ড কোশ্চেনও মনে হয় আসছিল ময়মনসিংহ বোর্ডে কোনো একটা সালে। এটা দেখে তো আমি আরো হতাশ হয়ে গেছি। ভাই ওইরকম বোর্ড গুলাতে এমন লেম কোয়েশ্চেন আসে, মানে এরকম হ্যাঁ, ওই বোর্ড গুলাতে হইতে পারে। এই পাখার কনসেপ্টটা রাইট হ্যান্ড স্ক্রু রুলের মধ্যে দিয়ে দিছে, এগুলা দেয় ওই সব বোর্ডেই দেয়। হ্যাঁ, এখন আসলে ওইসব বোর্ডে দেয় এভাবে বলতে চাইতেছি না, কোনো বোর্ডকে ছোট বড় এটা আর কি বলতে চাইতেছি না। তো না আসলে ওইটা না, কারণ ভাই আমি হচ্ছে বিভিন্ন বোর্ডের কোশ্চেন করি, যত সব আউল ফাউল কোশ্চেন দেখি ভাই ময়মনসিংহ বোর্ড, কুমিল্লা বোর্ড এরকম বোর্ড গুলাতে আর কি দেখি। হ্যাঁ, হইতে অন্যান্য পারে। বোর্ডে যেমন স্ট্যান্ডার্ড তোমার কোশ্চেন হয় হইতেছে ওইগুলো দেখি না। সবচেয়ে বেটার তিনটা বোর্ড হইতেছে আমি জানি হইতেছে, ঢাকা বোর্ডকে রাখতে চাইতেছি না। ঢাকা বোর্ড হইতেছে থার্ড কোয়ালিটিতে থাকতে পারে, মানে যদি টিয়ার করি তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতে পারে। বোর্ড কোশ্চেন ভালো করে হইতেছে হুম। চিটাগাং বোর্ডের, ঠিক আছে। চিটাগাং বোর্ডের চিটাং, কোশ্চেন খুব হ্যাঁ। ভালো হয়। 2 নাম্বার যদি তুমি রাখতে চাও তাহলে হইতেছে তোমার খুলনার ওই সাইডে যশোর বোর্ড। যশোর বোর্ডের কোশ্চেন মোটামুটি হ্যাঁ। ভালোই হয়। যশোর বোর্ড, রাজশাহী বোর্ড সিমিলার টাইপের কোশ্চেন করে, ঠিক আছে। আর হুম। থ্রিতে যদি রাখতে চাই তাহলে ঢাকা বোর্ড। ঢাকা বোর্ডের আগে একটা প্রবলেম ছিল, ঢাকা বোর্ডে কোশ্চেন ফাঁস হইতেছ। এই তোমার ঢাকার মানুষজন অনেক ক্ষমতাশীল ব্যক্তিবর্গের পোলাপানা পরীক্ষা দেয়, তো তাদের জন্য আর কি কোশ্চেনটা আউট হয়ে যায়। অন্যান্য বোর্ডে এই প্রবলেমটা হয় না। যশোর বোর্ডে মনে করো খুবই ভালো কোশ্চেন হয়। চিটাগাং বোর্ডে কত হইতেছে ধরনের ভালো হয়। স্ট্যান্ডার্ড কোশ্চেন, মানে হ্যাঁ, ফিজিক্সের ভাই প্রত্যেকটা কনসেপ্ট থাকে কোশ্চেনের হ্যাঁ, মধ্যে। ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড সিমিলার কোশ্চেন হইতে পারে আই গেস, আমি ঠিক শিওর না। ঢাকা বোর্ডের কোশ্চেনও ভালো, স্ট্যান্ডার্ড বলা হ্যাঁ, যায়। ঢাকা বোর্ড ওইটা তিনাস তো সবার জন্য করে। ঢাকা বোর্ড তো অনেক বড়, তো বড় এরিয়া জুড়ে। হ্যাঁ, এখন হইতেছে কোশ্চেন বোর্ড আলাদা হয় আর কি, এক এক বোর্ডে এক এক রকম হয়। আর শর্ট সিলেবাসে মনে হয় মাঝখানে একবার একরকম করছিল মনে হয় আই গেস। হ্যাঁ, ওই মাঝখানে না, একটা 18-তে একরকম করছিল, ফুল সিলেবাস যখন ছিল 2018-তে সব বোর্ড একসাথে করছিল। ঠিক ছিল না। আমাদের আগের বারে হইতেছে শুনতাম নাকি 2014, তখন হইতেছে প্রচুর কোশ্চেন আউট হইতো। এই ঢাকা বোর্ডে হইতেছে কোশ্চেন আউট হ্যাঁ, হইতো। ওই এই টাইমে আরো এই বেশি ওই হইতো। টাইমে যেটা হইতো যে সারা দেশের কোশ্চেন একই রকম হইতো, মানে ঢাকা বোর্ডের কোশ্চেন, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, সব বোর্ডের কোশ্চেন এক, মানে সেন্ট্রালি আর কি কোশ্চেনটা তৈরি হইতো, এবং সব একই প্রশ্নে পরীক্ষা হইতো। এতে যে সমস্যা হইতো যে ঢাকা বোর্ডের কোশ্চেন আউট হওয়া মানে কি সব বোর্ডের কোশ্চেন আউট হওয়া। তো আর কি এই 14তে সব বোর্ডের কোশ্চেন আউট, তারপর থেকে আর কি আলাদা হয়েছিল। মাঝখানে আবার এক করছিল মনে হয়, মাঝখানে মনে হয় আবার এক করছিল, আমি ঠিক শোন। তো যাই হোক, তোমার বোর্ড কোশ্চেন আর কি যদি টিয়ার করি তাহলে এই যে সবচেয়ে ভালো কোশ্চেন করে চিটাগাং বোর্ড, তারপরে হইতেছে তোমার যশোর বোর্ড, রাজশাহী বোর্ড, এরা হইতেছে মোটামুটি ভালোই করে, খারাপ না। কুমিল্লা বোর্ডও মাঝে মধ্যে ভালো করে। কুমিল্লা বোর্ডের কোশ্চেনও কিছু দেখতে ভালোই। ঢাকা বোর্ডও ভালো করে। এটাই তো তিনটাই তো মেইনলি হইতেছে তোমাদের সিলেবাসে ইনক্লুডেড, তাই তো। ভেক্টর ক্যালকুলাসের, হুম। ভেক্টর ক্যালকুলাস ইনক্লুডেড, হ্যাঁ। হইতেছে ফর্মালি আজকে হয়তো শুরু করতে পারবো না। এটা অনেক ডিপ একটা ইনফর্মাল টপিক। আর কি। হ্যাঁ, এটা ডিপ একটা টপিক, এটা পড়ানোর জন্য ক্যালকুলাস আগে পড়তে হবে। হুম। ঠিক আছে, এইটা হইতেছে আমরা স্কিপ করতেছি। এটা অন্য একদিন ভালো সময় নিয়ে, ঘন্টাখানেক সময় নিয়ে আর কি ভালো মতো দেখাই দিব বেসিক পার্টটা। হুম। গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কার্ল ম্যাথমেটিক্যালি হইতেছে কিভাবে হিসাব নিকাশ করে এটা হইতেছে দেখাইতেছে এখন। এখন তাহলে গ্রেডিয়েন্ট কি জিনিস, ডাইভারজেন্স কি জিনিস, কার্ল কি জিনিস এগুলো বুঝতেছি। তো তুমি লেটস একটা ফাংশন আছে, ফাংশনটা হইতেছে ওয়ান ভেরিয়েবল ফাংশন আমরা ধরতে পারি এফ অফ এক্স, বা এখানে তুমি একটা ফাংশনের নাম দিতে পারো ওয়াই ফাংশন। ওয়াই তাহলে এফ এর সমান হবে এরকম আর কি বলতে পারি। তো ফাংশনটা দেখতে এরকম এক্স স্কোয়ার। তাহলে এটা যদি গ্রাফে আঁকি তাহলে এক্স স্কোয়ারের গ্রাফ হইতেছে কিরকম হয়, অনেকটা এরকম, ঠিক আছে। এইদিকে হইতেছে ওয়াই অ্যাক্সিস, এইদিকে এক্স অ্যাক্সিস, ওয়াই ইজ ইকুয়াল টু
এফ অফ এক্স বা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, সো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ এটা। এটা হয়তো জানো, এটা অনেক কয়বার দেখছো। এখন কোন একটা পয়েন্টে, লেটস সে এটা হইতেছে এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান একটা পয়েন্ট, হ্যাঁ এটা তো 0 পয়েন্ট, 0 থেকে এক্স ওয়ান দূরে আছে এটা। তো এই পয়েন্টে তুমি হইতেছে স্লোপ কত হিসাব নিকাশ করতে চাইতেছো, এই যে স্লোপটা, এই স্লোপটাকে আমরা এই কালি দিয়ে আঁকার চেষ্টা করি। এটা হইতেছে স্লোপ। স্লোপকে আমরা হইতেছে বাংলায় বলি ঢাল। সো ডাল বলি। হ্যাঁ, স্লোপ হইতেছে ইন জেনারেল কিভাবে ক্যালকুলেট করে, তোমার রাইজ ওভার রান না? হ্যাঁ রাইজ ওভার রান। আমরা এটা কাছাকাছি একটা সেকেন্ড লাইন ড্র করি। সেকেন্ড লাইন হইতেছে তোমার দুইটা পয়েন্ট দিয়ে হইতেছে ক্রস করে, এই যে এর একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, খুবই কাছাকাছি পয়েন্ট আর কি। সেটা তুমি চাইলে এই যে দুইটা ভ্যালু নিলাম, এটা হইতেছে এক্স ওয়ান, এক্স ওয়ান তো আগে নিয়ে এসেছিলাম, তাহলে এক্স ওয়ান আগেরটাকে মুছে ফেলি আমরা, এক্স টু। এই দুইটাকে যত কাছাকাছি নিতে পারবা, তার মানে এক্স ওয়ান টেন্স টু হইতেছে এক্স টু, যত কাছাকাছি নিতে পারবা তাহলে সেকেন্ড লাইন এই যে এটা ড্র করছিলাম, হুম। এই সেকেন্ড লাইনটা তোমার হইতেছে এই ট্যানজেন্ট লাইনের সাথে মিলে যাবে। ব্লু কালি দিয়ে যে ট্যানজেন্ট লাইন আচ্ছা টানছিলাম, ভাই, ফিগারটা একটু আবার এক্সপ্লেন করবা? আমি একটু মানে লাইক অর্ধেক বুঝছি অর্ধেক বুঝি নাই। অবশ্যই। আচ্ছা আমরা একটা আরবিটারি ফাংশন ড্র করি তাইলে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, গ্রাফ কি হইতেছে ইয়েলো কালি দিয়ে, এরকম একটা আরবিটারি ফাংশন। এটা হইতেছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স এর গ্রাফ। ধরে নাও একটা কোন একটা ফাংশনের গ্রাফ এরকম হইতে পারে। তো তুমি এই এরকম একটা আরবিটারি একটা পয়েন্টে, লেটস সে পয়েন্টটা হইতেছে তোমার এক্স জিরোতে আছে, ঠিক আছে? এই পয়েন্টে এই যে এই 0 পয়েন্ট থেকে, অরিজিন থেকে এই ডিস্টেন্সটা হইতেছে এক্স জিরো, তাহলে এটাই হইতেছে এক্স জিরো। আর তুমি এখান থেকে যে ভ্যালুটা পাইছো, এটার নাম কি? এফ অফ এক্স জিরো না? এক্স নট। হ্যাঁ, এফ অফ এক্স জিরো আর কি, এক্স নট বাই এক্স জিরো। তো যতটুকু উঠছো এই হুম। হাইট, এই হাইটটা হইতেছে, এই হাইটের ভ্যালুটা হইতেছে এফ অফ এক্স জিরো। ওকে, তাহলে এই পয়েন্টের হুম। কোঅর্ডিনেটটা হইতেছে, এই লাল পয়েন্টটা হইতেছে যে মার্ক করলাম, এটার কোঅর্ডিনেটটা হইতেছে কত? এক্স এর ভ্যালু হইতেছে এক্স জিরো, ওয়াই এর ভ্যালু হইতেছে তোমার এফ অফ এক্স জিরো, ওয়ান। ঠিক আছে? হ্যাঁ এফ একটা, অফ এক্স। হ্যাঁ এই যে একটা পয়েন্ট পাইলে না, এটা তো একটা পয়েন্ট, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হইতেছে এত। ওকে, হুম। আচ্ছা আমি তো ক্যালকুলাস পড়াইতে শুরু করে দিলাম। ঠিক আছে, না সমস্যা অসুবিধা নাই। নাই, হ্যাঁ ক্যালকুলাসটা পড়ো, বেসিকটা আর কি হ্যাঁ মানে হ্যাঁ মনে ঠিক পড়বে। আছে। আমি ক্যালকুলাস অনেক আগে পড়ছি। হ্যাঁ, তাহলে এই পয়েন্টে তুমি একটা ট্যানজেন্ট লাইন হইতেছে চাইতেছো, যে এই যে এই পয়েন্টে একটা ট্যানজেন্ট লাইন চাইতেছো। তো ট্যানজেন্ট লাইন যদি আমরা রাফলি আঁকি তাহলে অনেকটা এইরকম হইতে পারে। এটাকে আর একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। এরকম হইতে পারে, এটাকে বলতেছি কালিতে বোঝা যায় না, কি কালি নিয়ে যাই, সাদা নেই। হ্যাঁ এরকম, এটা হইতেছে ট্যানজেন্ট লাইন, ঠিক আছে? ট্যানজেন্ট লাইন এটাকে বাংলায় বলে স্পর্শক, টাচ করে চলে যাবে এরকম একটা লাইন। তুমি যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট লাইন ড্র করতে পারবা, যেমন এই পয়েন্টে ট্যানজেন্ট লাইন হইতেছে এরকম, এই পয়েন্টে ট্যানজেন্ট লাইন দেখো এরকম খাড়া, ঠিক আছে? তো প্রত্যেকটা পয়েন্টে তুমি ট্যানজেন্ট লাইন ড্র করতে পারবা, আর সবগুলা পয়েন্টে ট্যানজেন্ট লাইন মিলে এই গ্রাফটা তৈরি হয়েছে। ওকে, কন্টিনিউয়াসলি যদি তুমি ট্যানজেন্ট লাইন গুলা হইতেছে এই হিসাব করো তাহলে তো সেরকম হবে। ট্যানজেন্ট লাইনটাকে এটাকে বেসিক্যালি স্পর্শক। হ্যাঁ স্পর্শক, টাচ করে চলে যাবে আর কি, এরকম একটা লাইন ওই লাইনের সাথে ওই পয়েন্টে ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে, বাট টাচ করে চলে যাবে। পারপেন্ডিকুলার না, এটা কি বললে? আচ্ছা, প্রপার ক্যালকুলাসের ওয়েতে বোঝাইতে পারলে আরো ভালো হইতো। প্রপার ক্যালকুলাসে ওইটা বুঝো, ওইটা লাগবে। ক্যালকুলাস পড়াইতে গেলে অনেক সময় লাগবে, যে ক্যালকুলাস ম্যাথে ধরতে হবে, তাইলে ম্যাথের ওয়েতে শিখতে হবে।
তারপরে আমি দেখানোর ওহো। চেষ্টা করি যতটুকু বোঝানো যায় আর কি, ঠিক আছে? দেখো তুমি হুম। আহ এইদিকে একটা হইতেছে এরকম একটা লাইন ড্র করলা, ঠিক আছে? হুম। আরবিটার একটা লাইন ধরে না একটা হইতেছে হ্যাঁ, ড্র করলা। তো এই পয়েন্টের এই যে এই এক্স এর ভ্যালুটা হইতেছে x2, আর এই পয়েন্টের এক্স এর ভ্যালুটা হইতেছে x1। কোনো সমস্যা আছে? না। ওকে। সো এখন এই লাইনটা এমন ভাবে নিছো যে দুইটা পয়েন্টকে যেন হইতেছে সেট করে, ক্রস করে আর কি, ঠিক আছে? ইন্টারসেক্ট করে। যদি ইন্টারসেক্ট করে তাহলে হইতেছে তুমি এখান থেকে দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট হইতেছে জানো। এটা হবে হইতেছে এফ অফ x1, এই ভ্যালুটা হবে হইতেছে এফ অফ x2, ঠিক আছে? তাহলে এটার কোঅর্ডিনেটটা হবে হইতেছে x1 কমা এফ অফ x1, এটা হইতেছে x2 কমা এফ অফ x2। বলতেছিলাম যে এটার ইন জেনারেল হইতেছে y is equal to mx হয়, এইখানে হইতেছে m তাইলে লিখতে পারবো mx y বাই প্লাস x, mx। ঠিক আছে? এই এমটাকে হ্যাঁ। হইতেছে আমরা বলি হইতেছে হুম। স্লোপ, রাইট? যে ঢালটা কতটুকু বা স্লোপটা হ্যাঁ, কতটুকু। সেমটাকে আমরা স্লোপ বলি। হ্যাঁ, এটাই হইতেছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। আমরা চাইলে বলতে পারি যে ওয়াই বরাবর চেঞ্জ ডিভাইডেড বাই এক্স বরাবর চেঞ্জ, বা এটাকে অনেকে হইতেছে বলে যে রাইজ ওভার রান। মানে তুমি এটা যদি রাইজ ওভার দেখতে রান। চাও, ওই যে লাইনটা ছিল, এই যে দুইটা পয়েন্ট মার্ক করছিলাম, তাহলে এখানে তুমি একটা ট্রায়াঙ্গেল ড্র করতে পারবা। ট্রায়াঙ্গেল ড্র করে বলতে পারবা এই অংশটা হইতেছে ডেল্টা এক্স, যেহেতু এটা এক্স কোঅর্ডিনেটের ডিফারেন্স। এটা হইতেছে ডেল্টা ওয়াই, কারণ এটা হইতেছে তোমার হাইটের ডিফারেন্স। তো এখানে রাইজ ওভার রান, রাইজ মানে কতটুকু উপরে উঠছো, এটা তাহলে রাইজ। এখানে ডেল্টা এক্স, এটা কতটুকু তুমি হইতেছে সামনে আগাইলা বা দৌড়াইলা, এটা হইতেছে রান। তো এখান থেকে আসছে আর কি রাইজ ওভার রান। ওকে। সো তাইলে এই লাইনের স্লোপটা কত পাবো? এই লাইনের স্লোপ পাবো হইতেছে, বা এম বলি এটাকে, এটাকে হইতেছে অনেকে, এটা যদি থেটা হয় তাহলে এটা হইতেছে টেন থেটা, তাইলে এটা লিখতে পারবো ডেল্টা ওয়াই ওভার ডেল্টা এক্স। মনে থাকবে? হুম। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, তাহলে গ্রাফ, হুম। যে আরবিটারি গ্রাফে আবার ফিরে যাই। এখানে দুইটা পয়েন্ট ছিল, মার্ক করছিলাম। উপরে একটু উঠাও, তুমি লিখতেছিলাম সাথে সাথে লিখে ফেলে। আচ্ছা, লেখো সমস্যা এখন। নাই, হ্যাঁ। সাথে সাথে যে এই গ্রাফই একই গ্রাফ আর কি। সেটাকে বলছিলাম x1, এটা হইতেছে তোমার x2 পয়েন্ট। এই পয়েন্টের কোঅর্ডিনেট হইতেছে x1 f অফ x1, এইটার এই পয়েন্টের কোঅর্ডিনেট হইতেছে x2 f অফ x2 x, হ্যাঁ এরকম আর কি। তো এখন আমাকে বলো তো যে এই যে ছোট ইয়েলো কালি দিয়ে একটা ট্রায়াঙ্গেল ড্র করি। এই ট্রায়াঙ্গেলে এই যে এই অংশটা, এই ব্লু কালির অংশটা, এটা স্লোপ কত হবে? এম কত হবে? কোনটা? এই যে ব্লু হাইপোটেনাস, এটা তো সেকেন্ড লাইন। হুম। x2 বা x1। রাইজ ওভার রান। হুম। তাহলে এটা এই ডিস্টেন্সটাকে আমরা বলি হইতেছে কত বলবো? ডেল্টা এক্স না? এক্স এর ডিফারেন্স। ডেল্টা এক্স বলা যায়। হ্যাঁ, এটাকে বলবো হইতেছে ডেল্টা এক্স। এই এটাকে বলবো কি ডেল্টা ওয়াই। তো আমরা জানি ডেল্টা ওয়াই ডেল্টা ওয়াই। ওভার কি ডেল্টা এক্স। ডেল্টা এক্স। হ্যাঁ, তাহলে এই ডেল্টা ওয়াই কত লেখা যায়? ডেল্টা ওয়াই সমান লেখা যায় x2 f আচ্ছা না, দেখো, এত x2। এত টেস্ট হওয়ার কিছু নাই। এই দেখো এই পয়েন্টে তোমার ভ্যালু কত ওয়াই এর, কতটুকু হাইট উঠছো, এফ অফ এক্স টু না, বা f x2, হ্যাঁ হ্যাঁ, f of বা ওয়াই x2। টু এখানে বলতে পারো। এটা কি y2 ই হ্যাঁ, লিখে। বা ওয়াই ওয়ান না? তো এখানে আমরা চাইলে লিখতে পারি যে হুম। এই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা এক্স। ডেল্টা এক্স কত? এক্স টু মাইনাস এক্স ওয়ান। x2 মাইনাস x1। হ্যাঁ, তাহলে এটা সুন্দর করে আমরা লিখি এখন যে স্লোপ, হোয়াইট কালার ইউজ করি, স্লোপ। তাহলে আমাদের থিওরি ডিফাইন হয়ে গেছে। স্লোপ
লিখতে পারবো হইতেছে ডেল্টা ওয়াই ওভার ডেল্টা এক্স, বা আমাদের ভ্যালু যেটা ছিল যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। ওকে, হুম বা এফ অফ এক্স হুম টু মাইনাস এফ অফ এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। ওকে, হুম আচ্ছা, এখানে মাইনাসটা কেন আসে না? হ্যাঁ, সো এখন যদি আমরা বলি যে এই যে ডেল্টার পরিবর্তে যদি ডি নেই, ডি আনতে চাই, তাহলে কি করা লাগবে? এই যে ডি ওয়াই বাই ডি এক্স লিখতে চাইতেছি, ঠিক আছে? এটা লিখতে চাইলে আমাদের এখানে লিমিট নেওয়া লাগবে। লিমিট নিয়ে বলবো যে ডেল্টা এক্স টেন্স টু জিরো, এই ডিওয়াই বাই হুম ডিএক্স এর যে ভ্যালুটা দিবে এটাই তাইলে হইতেছে তোমার ক্যালকুলাসের আর কি ডেফিনেশন, ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন, সংজ্ঞা। ওকে, এই ফর্মুলা থেকেই দুনিয়ার সকল ফর্মুলা ক্যালকুলাসের আনা যায় আর কি। সো ডেল্টা এক্স টেন্স টু জিরো হওয়া মানে কি? এই এক্স ওয়ান আর এক্স টু এর মাঝখানের ডিস্টেন্স খুব কাছে নিয়ে যাবো আর কি। বুঝতে পারলাম? বুঝতে পারি নাই হুম মনে হয়। মনে করো মাঝখানে একটা পয়েন্ট হইতেছে, এই পয়েন্টে তুমি ভ্যালু বের করতে চাইতেছো এক্স জিরো, তাহলে এই ধীরে ধীরে এটাকে এদিকে সরায় হুম আনবা, এটাকে এদিকে সরায় এনে তুমি হইতেছে খুব কাছাকাছি ডিস্টেন্স নিবা, যত কাছে নেওয়া সম্ভব, যত কাছাকাছি যাওয়া সম্ভব, এরকম আর কি একটা ভ্যালুতে যাইতে অ্যাপ্রোচ করতে চাইতেছো। তো এটাই আর কি মিন করতেছি। তাহলে এই পয়েন্টে গিয়ে তুমি হইতেছে একটা স্লোপ পাবা, যে স্লোপটার ভ্যালু হইতেছে এই যে অনেকটা এইরকম হবে। ধীরে ধীরে হইতেছে তুমি ধরো এটা কাছে নিলা, আর একটু কাছে নিলে কত হবে? এই দুইটা পয়েন্ট এরকম পয়েন্ট হবে, তখন এরকম। আর একটু কাছে নিলে কি হবে? এরকম। এক সময় গিয়ে দেখবা যে যে লাইনটা হুম পাইতেছো সেটাই হইতেছে ঠিক ওই পয়েন্টের স্লোপ। ওকে, স্লোপ আর সেকেন্ড লাইন মিলে যাবে। হুম হুম এই যে ব্লু কালি দিয়ে যে অংশটা লিখছিলাম, এটা কি স্লোপ অফ সেকেন্ড লাইন? এটা কিন্তু অ্যাকচুয়ালি স্লোপ না, এটা হইতেছে স্লোপ অফ সেকেন্ড লাইন। সেকেন্ড লাইন হ্যাঁ, সেকেন্ড লাইন। তাহলে স্লোপ অফ সেকেন্ড লাইন কখন হইতেছে তোমার সমান হয়? ট্যানজেন্ট লাইনের সমান হয়, স্লোপ অফ ট্যানজেন্ট লাইনের সমান হয়। সো স্লোপ অফ সেকেন্ড লাইন কখন হইতেছে? এই স্লোপ অফ ট্যানজেন্ট লাইনের সমান হবে কখন? হয়, এটা সমান হবে যখন হইতেছে ডেল্টা এক্স টেন্স টু জিরো হবে, অর এক্স ওয়ান ডেল্টা আর এক্স এক্স টেন্ডস টু টু এর জিরো মাঝে হইতেছে কোনো খুব সামান্য পরিমাণ পার্থক্য থাকবে, বা এক্স ওয়ান টেন্স টু এক্স টু এরকম বলতে পারি আমরা সিমিলারলি। ওকে, তাহলে ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন দিতেছি, দেখো খুব মনোযোগ দিতে দেখবা। ডিওয়াই বাই ডিএক্স অর ডিএফ বাই ডিএক্স একই কথা। এটাকে হইতেছে পড়ে কিভাবে, এটাকে রিড করে কিভাবে? বাংলায় মনে করো খাতায় লেখা আছে, এটাকে আমরা কিভাবে পড়বো? এটাকে পরে হইতেছে ডি ডিএক্স অফ এফ অফ এক্স, ডিডিএক্স অফ ওয়াই হ্যাঁ ডিডিএক্স অফ এফ অফ এক্স, অর হইতেছে ডি ডিএক্স অফ ওয়াই। বুঝতে পারছি? এভাবে পড়ে আর কি, রিড এস। হুম আচ্ছা, লেখে হুম কিভাবে? ডিওয়াই বাই ডিএক্স সংজ্ঞা কি? সংজ্ঞা হইতেছে এই যে ডেল্টা এক্স আছে নিচে, এটা হইতেছে লিমিট, এই জিরোর তুমি দিকে তো যাওয়া লাগবে। ডিওয়াই বাই ডিএক্স বলছো হ্যাঁ, ডিডিএক্স অফ ওয়াই না ডিডিএক্স অফ ওয়াই, হ্যাঁ, বা একই কথা, ডিওয়াই বাই ডিএক্স একই একই কথা। এটা যখন ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ি তখন এটা আর কি ওইভাবে পড়া হয়। হুম, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি পড়ে হইতেছে ডিডিএক্স অফ ওয়াই। সো ডেল্টা এক্স নিচে থাকবে, আর উপরে যে ভ্যালুটা থাকবে কি সেটা কি ডেল্টা ওয়াই। ডেল্টা ওয়াই মানে কি? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান না? বাট ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হ্যাঁ, বা তুমি হইতেছে এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এক্স ওয়ান। ওকে, হুম অর মানুষজন এটাকে এভাবেও লেখে ডিওয়াই বাই ডিএক্স। লেটস সে তোমার হইতেছে একটা পয়েন্টে তুমি স্লোপ বের করতে চাইতেছো, এই একটা এরকম একটা পয়েন্টের স্লোপ বের করতে চাইতেছো। এই পয়েন্টের কোঅর্ডিনেটটা ধরে নাও এক্স, ঠিক আছে?
আর ঠিক তার পরের পয়েন্টে আরেকটা ভ্যালু আছে, সেটা x1 বলতেছো। ওকে, কোনো সমস্যা আছে? হুম, তাহলে এখানে ডেল্টা এক্স না কত? x1 মাইনাস এক্স না? এখানে ডেল্টা হচ্ছে x1 মাইনাস এক্স। হ্যাঁ, অথবা তুমি এই ডেল্টা এক্স এর পরিবর্তে এর মাঝখানের ডিস্টেন্সটাকে এইস বলো। তোমাদের বই পুস্তকে এইস লেখা থাকে। ওকে, তাহলে লিমিট হুম, এখানে এইস টেন্স টু আমরা 0 করে দেই, আর নিচে লিখে দেই হইতেছে এইস। আচ্ছা, এই ভ্যালুটা কত? তাহলে কোনটা? x1 এর ভ্যালু আমরা লিখতে পারবো না যে x প্লাস এইস? দেখো x থেকে এইস ডিস্টেন্স লেখা যায়। গেলেই আমরা ইয়াতে যাইতেছি, x1 এ যাইতেছি। হুম, আচ্ছা, তাহলে এই হাইটটা হইতেছে এফ অফ x1, বা x1 এর যদি ভ্যালু বসায় দিই x প্লাস এইস, আর এই হাইটটুকু হইতেছে এফ অফ এক্স, এই হাইটটুকু। কোনো সন্দেহ থাকলো? না সো এফ অফ এক্স টু মাইনাস এক্স ওয়ান ছিল আগে, তাহলে এবার হবে এফ অফ এক্স ওয়ান মাইনাস এক্স, বা এখানে লিখতে পারবো এফ অফ এক্স প্লাস এইস মাইনাস এফ অফ, এই কোন কালি দিয়ে লিখছিলাম, হ্যাঁ, এফ অফ এক্স। ডিফারেন্সিয়েশনও পড়া হয়ে যাইতেছে। হ্যাঁ, মানে ক্যালকুলাসের প্রথম অংশ তো ডিফারেন্সিয়েশন। ওইটাই পড়া হয়ে যাইতেছে, মানে আমি তো শেষ করছিলাম একবার ফার্স্ট ইয়ারে কলেজের ফ্লোতে। হ্যাঁ, তাইলে এইটা একটা সংজ্ঞা, অথবা এইটা একটা সংজ্ঞা, হুম। দুইটা একই ডেফিনেশন, তো দুইটা একই সূত্র অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাইলে আমরা ঠিক তার পরের ইয়াতে যাই। আচ্ছা, একটা ফাংশনকে কিছু সূত্র দেখাই, এই যে এগুলা কেতাবের বইয়ে প্রুফ করে দেয়া আছে। যদি এফ অফ এক্স একটা ফাংশন আছে এক্স টু দি পাওয়ার এন, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি ডিএফ বাই ডিএক্স এভাবে লেখে, এটা যদি লেখা হয় তাহলে এক্স এর পাওয়ার একটা কমে যায়, এন মাইনাস ওয়ান হয়। আর যে এক্স টু দি পাওয়ার পাওয়ারটা, এন মাইনাস ওয়ান। হ্যাঁ, আর যে পাওয়ারটা আগে ছিল সেটা সামনে চলে আসে। তাহলে ধরে নাও ডিডিএক্স হুম, অফ তুমি হইতেছে এক্স টু দি পাওয়ার ফাইভ করতে চাইতেছো, এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে যে পাওয়ারটা আছে এটাকে সামনে লিখবো ফাইভ, 5 মাইনাস 5 এক্স টু দেন দি এক্স টু দি পাওয়ার পাওয়ার ফাইভ 5 মাইনাস ওয়ান, মাইনাস 1, তাহলে 5 ফোর। এক্স টু দি পাওয়ার। ঠিক আছে। হ্যাঁ, মনে আছে। আচ্ছা, 2 নাম্বার খুবই পাওয়ারফুল একটা জিনিস, যে ই টু দি পাওয়ার এক্স বলে একটা ফাংশন আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এফ অফ এক্স যদি এরকম দিয়ে থাকে, এটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা হয় সেটা হইতেছে এই, সো তুমি চাইতেছো ডিএফ বাই ডিএক্স এটার ভ্যালু বের করতে, অর ডি ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ডিএক্স, বা ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, একই কথা আর কি। সো এটার ভ্যালু হবে ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কোনো হুম, চেঞ্জ হয় না আর কি, পরিবর্তন হয় না। ওকে, এখন মনে করো 3 নাম্বার, এটা আগে সবার আগে দেখানো হুম, উচিত ছিল। লেটস সে তোমার কাছে ফাইভ এক্স টু দি পাওয়ার থ্রি আছে, বা ফাইভ এক্স কিউব আছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি ঘটনা ঘটবে? হুম, তুমি জানতে চাইতেছো dx অফ এফ অর ddx অফ ফাইভ ই টু দি পাওয়ার এক্স, এই ভ্যালুটা বের, ফাইভ ই টু দি পাওয়ার এক্স কেন লিখলাম, এক্স টু দি পাওয়ার ফাইভ, এক্স টু দি পাওয়ার থ্রি এক্স কিউব আর কি, হ্যাঁ এরকম লিখছিলাম। সো এই ভ্যালুটা যা বের করতেছি, এটা কত হবে? তুমি এখন এই ফাইভ কে ডিফারেন্সিয়েট করতে হুম। পারবা? এরকম যদি থাকে কনস্ট্যান্ট, যদি কোনো কিছু থাকে কনস্ট্যান্টকে সামনে নিয়ে যাব, ফাইভ, তারপরে তাকে ডিফারেন্সিয়েট করবো, তাহলে এরপরে লিখবো ডিডিএক্স অফ এক্স কিউব। তো এখন এই অংশটা আলাদা করে করি এখন। আগে দুইবার ডিফারেন্সিয়েট করবো না, আগে ডিডিএক্স অফ 5 তারপর ডিডিএক্স অফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম, ওই হ্যাঁ ঠিক ইউভি আছে। রুলে যাইতেছি, ওই আমি ইউভি এটার রুলে কথা যাইতেছি, বাট ইউভি রুলে যাওয়ার আগে কনস্ট্যান্ট আগে দেখাই নিতে চাইতেছি না। তো এটাই আগে দেখাই নি, ঠিক হুম, আছে। ইউভি রুলে যাইতেছি। সো এখানে তাইলে এই ডিফারেন্সিয়েট করলে ইউভি এক্স এর ইউভি পাওয়ার রুলটা একটা, মনে আছে হ্যাঁ একদম। এক্স এর পাওয়ার একটা হইতেছে কমে যাবে, তাহলে হ্যাঁ, পাওয়ারটা আগে লিখবো, তারপর হইতেছে এক্স এর পাওয়ার একটা কমে গেল।
এটা হচ্ছে আর কি কমে ইউজ। যাবে, হ্যাঁ, এটা কমে যাবে। সো 15x² 5 ইন্টু 3 ইন্টু, হ্যাঁ হ্যাঁ মনে আছে। ওকে। তাহলে 15x²। হ্যাঁ, একটা হ্যাঁ হইতেছে হ্যাঁ। রুল দেখাই, এখন হইতেছে রুল, কিছু রুল। সো 1 নম্বর রুল হইতেছে তোমার ডিস্ট্রিবিউশন রুল। ডিস্ট্রিবিউশন রুলটা কি বলে, সদাগলিতে ফিরে যাই, যে তোমার এখানে একটা ফাংশন আছে f1 আর একটা ফাংশন আছে f2, তুমি তাদেরকে ডিফারেন্সিয়েট করতে চাইতেছো, dx করতে চাইতেছো, তাইলে এটা লিখতে পারবা ডিস্ট্রিবিউট হয়ে df1 dx প্লাস d f2 dx। এই ধরনের তাহলে ddx যে অপারেটর, এটা একটা অপারেটর, এই অপারেটর হচ্ছে লিনিয়ার অপারেটর, লিনিয়ার অপারেটর। তাহলে নন লিনিয়ার অপারেটর কেমন হবে, একটা এক্সাম্পল দেই আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে যে লিনিয়ার কাকে বলতেছি। নন লিনিয়ার, নন লিনিয়ার অপারেটর, অপারেটর এটার একটা এক্সাম্পল হতেছে স্কোয়ার ফাংশন, মানে স্কোয়ার অপারেটর, ফাংশন বলতেছি কেন, স্কোয়ার অপারেটর। তুমি যদি a প্লাস বি হোল স্কোয়ার যদি করো, তাহলে কি লিখতে পারো, লেটস সে তুমি a প্লাস বি হোল স্কোয়ার বের করতেছো, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারো, এটা লিখতে পারো না। ঠিক আছে, এখানে একটা হচ্ছে টার্ম আসে, সেটা হচ্ছে 2ab, এই টার্মটা লেখা লাগে। ওকে, সেটা লিনিয়ার না, নন লিনিয়ার। যেমন আমরা হইতেছে ddx, যদি এখানে একটা y1 একটা y2 থাকতো, তাদের মাঝখানে যোগ সাইন আছে, তো এখানে লিখতে হইতো আমাদের কি d অফ y1 ddx প্লাস dy2 ddx অফ y2, এরকম আর কি। বুঝতে পারছি যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, দেখো আলাদা আলাদা করে লিখতে পারছি। আমরা এই কাজটা করতে পারতেছি না এই নন লিনিয়ার অপারেটরের ক্ষেত্রে। তাহলে ডিস্ট্রিবিউশন রুল গেল। 2 নাম্বার রুল হইতেছে তোমার প্রোডাক্ট রুল বলা যাইতে পারে, প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুল বলে যে তোমার দুইটা ফাংশন, আচ্ছা ডিস্ট্রিবিউশন রুলের হইতেছে এক্সাম্পল তো দেখাইলাম না, এক্সাম্পল দেখি আমরা। এক্সাম্পল হইতেছে তোমার x⁵ আছে প্লাস x⁵ আছে প্লাস e⁴x আছে, এখানে তাদের হইতেছে ডিফারেন্সিয়েট করতে বলতেছে, এরকম আর কি। সো টোটাল একটা ফাংশন ছিল f(x), শুনতেছো তো নাকি? হ্যালো, মিউট হয়ে আছো মনে হয়। হ্যাঁ শুনতেছি। ওকে, তো এটা ddx তাহলে কত হবে লিখতেছি, একটু বলতে খেয়াল পারবা? করিনি, লিখতেছিলাম। এটা ddx টা কত হবে? আগে প্রথমটা দিয়ে শুরু হবে না? ddx of x⁵, ddx of x³ প্লাস ddx of e⁴x। এই তো, তাহলে ডিস্ট্রিবিউশন রুল বুঝে ফেলছো। তো প্রথমটা হবে 5x⁴, দেখবি তুই। 3x², আর e⁴x কে করলে তো e⁴xই থাকে, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 2 নাম্বার রুল, 2 নাম্বার রুলটা হইতেছে প্রোডাক্ট রুল শিখে এখন। প্রোডাক্ট রুল, প্রোডাক্ট রুল হইতেছে ধরো তোমার কাছে দুইটা ফাংশন আছে, একটা হইতেছে f1 অফ এক্স, তার সাথে গুণ আকারে আছে f2 অফ এক্স, এরকম থাকতে পারে না একটা ফাংশন, এরকম লেখা যায় কিন্তু। এটা এক্সাম্পল দেই হইতেছে যে তোমার হয়তো c⁴x, তার সাথে গুণ আছে লেটস x⁵, ঠিক আছে। আমরা e⁴x এর সাথে x এর আর কি লিখতেছি, কারণ হচ্ছে সেটা এক্সাম্পলে দেখাইছিলাম। সাইন কজ লিখতেছি না, কারণ এটা এখনো দেখাইনি, দেখাইলে হয়তো লিখতাম। সো এইরকম আর কি লেখা যায়। সো এখানে f1x টা কত আমাদের, e⁴x, f2x টা কত, x⁵। আচ্ছা, তাহলে প্রোডাক্ট রুল যেটা বলে, বা এটাকে ইউভি রুলও বলে, হ্যাঁ ইউভি আকারে লিখছে, দেখো একটা একটা ফাংশন হতেছে ইউ, তাহলে f1x, আর একটা ফাংশন হতেছে ভি বা f2x।
তো এই ডি ইউ ভি যদি কোনো ফাংশন হচ্ছে দুইটা গুণ আকারে থাকে, তাহলে আমাদের প্রথমে যে কোনো একটাকে হাতে রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। মানে একটাকে কনস্ট্যান্ট ধরবো, দেন এই ভিটাকে ভেরিয়েবল ধরবো, এরকম আর কি, ভিটাকে ফাংশন ধরবো। সো করে ফেলি, দেখাই তাহলে বুঝতে পারবা, খুব ইজি জিনিস। সো প্রথমে ইউটাকে ফিক্স রাখি, তাহলে ইউ আগে লিখে ফেলি, আমরা কনস্ট্যান্ট বাইরে নিয়ে যাইতে হয়। দেন এখানে হইতেছে ডিভি লিখতে হবে, প্লাস এখন করব কি আগের যেটাকে ডিফারেন্সিয়েট করছি সেটাকে কনস্ট্যান্ট ধরবো, তাইলে এখানে ডিভি লিখছিলাম, এখন তাহলে ভি দিয়ে আগের যেটাকে কনস্ট্যান্ট ধরছিলাম এবার সেটাকে ডিফারেন্সিয়েট করবো ডিইউ, বা তুমি হইতেছে এটাকে যদি খুব সুন্দর করে লিখতে চাও ডিডি এক্স অফ ইউ ইন্টু ভি, যেটা হবে হইতেছে ইউ কে তুমি হাতে রেখা ডিভি ডিডি এক্স অফ ভি প্লাস ভি কে হাতে রেখা ডিডি এক্স অফ ইউ লিখতে পারো। এটা হইতেছে মেইনলি সূত্র, মনে থাকবে? হুম। ওকে, তাহলে এই যে এইটা দেখো নিচেরটা, এটা মনে রাখা কঠিন, তাহলে আমরা কি করব, এই যে উপরের এটা আছে এটাকে মনে রাখবো, এটাই মনে রাখা ইজি। যাই হোক, বক্স হইতেছে না কেন জানি, ফর সাম রিজন। এক্সাম্পলটা দেখে শেষ করে ফেলি, তাহলে এক্স টু দি পাওয়ার 5 ছিল আর এখানে ই টু দি পাওয়ার এক্স ছিল, দুইটা গুণ আকারে ছিল, এটাকে আমাদের হইতেছে ডিডি এক্স করতে হবে। তাহলে এটা করব কি করে, এই ই টু দি পাওয়ার এক্স কে ফিক্স রাখি, তাহলে প্রথমে লিখে ফেলি ই টু দি পাওয়ার, কি হলো আবার, আসছে আবার, ই টু দি পাওয়ার এক্স, এটাকে ফিক্স রাখতেছি। তাহলে ডিফারেন্সিয়েট করতে হবে কাকে, ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 5 কে ডিফারেন্সিয়েট করতে হবে, প্লাস এখন এক্স টু দি পাওয়ার 5 কে ডিফারেন্সিয়েট করছিলাম ওইটাকে ফিক্স রাখবো, তাহলে এক্স টু দি পাওয়ার 5 কে ফিক্স রাখি, এবার ডিফারেন্সিয়েট করব ই টু দি পাওয়ার এক্স কে। সো এটা করে ফেলি, তাহলে ই টু দি পাওয়ার এক্স 5 সামনে চলে আসবে, এক্স টু দি পাওয়ার 4 পাওয়ারটা কমে গেল, এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 5ই থাকবে, আর ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে 5 ই টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার 5, বা হইতেছে তুমি এখান থেকে ই টু দি পাওয়ার এক্স যদি কমন নাও তাহলে 5 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5, এটা হইতেছে অ্যান্সার। মনে থাকবে? হুম। ভালো। হ্যাঁ, আচ্ছা এখন একটা প্রবলেম করো, এই আমি কিছু সূত্র শিখাই দিতেছি, সাইন এক্স এটাকে ডিফারেন্সিয়েট করলে সাইন হইতেছে কজে চলে যায়, আর কসকে ডিফারেন্সিয়েট করলে সেটা হইতেছে সাইনে চলে যায়, বাট একটা প্রবলেম হইতেছে এখানে একটা মাইনাস চলে আসে আগে আর কি, ঠিক আছে? সো তুমি হুম। কিছু এক্সাম্পল করবা, প্রথমটা হইতেছে ডিডি এক্স অফ মাইনাস সাইন এক্স করবা, 2 নাম্বার করবা ডাবল ডিফারেন্সিয়েশন করা হয় না এটা? ডাবল ডিফারেন্সিয়েশন, পরে আমরা আগে চেইন রুল শিখবো, চেইন রুলের পরে ও নেক্সট আচ্ছা। টপিক পড়াবো, চেইন রুল পড়ানোর পরে আমরা হইতেছে ডাবল ডিফারেন্সিয়েশনে যাব, ঠিক আছে? আগে এটা করো, এই ডিডি এক্স অফ ভালোই রিভিশন হইতেছে। এরপরে করবা মাইনাস কজ এক্স, তারপরে করবা এখন ডিডি করবো? এক্স অফ সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্স ইন্টু ই টু দি এখন পাওয়ার এক্স। করবো? হ্যাঁ এখনই করো, এগুলো তো ইজি, এই তিনটা করো তাহলে বুঝতে পারবে, বুঝতে পারছো কিনা। দেন এটা করা শেষ হলে 4 নাম্বার একটা করবা, সেটা যদি পারো তাহলে বুঝবো যে যে তুমি হইতেছে প্রোডাক্ট রুল ঠিক মতো বুঝতে পারছো। সেটা হইতেছে এক্স টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, এটা করবা। তো এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তোমার জন্য, না পারলে আমি দেখাই দিব, না সমস্যা নেই। সাইন দেখো আমি দেখাই দিতেছি, এগুলো পারো। সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স এ যায়, শুরু থেকে করি নাই। কজ এক্স, তাইলে এই যে আগের মাইনাস ছিল মাইনাস মাইনাসের জায়গায় থাকবে, কোনো সমস্যা নাই। কজ এক্স ই হবে। কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স হয়,
মাইনাসই থাকবে। হ্যাঁ, তাহলে এই যে আগের সাইন এক্স মাইনাসটা হবে এটা আছে এই শুধু, মাইনাসটা মাইনাসে এখানে লিখতে মাইনাসে হবে। প্লাস সাইন এক্স হবে। তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, সো শুধু প্লাস সাইন এক্স হবে। সাইন এক্স। হ্যাঁ। এখন সাইন এক্স কে ডিফারেন্সিয়েট, আর এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে কি চেইন রুল? চেইন রুল তো শেখায় নাই। প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুল কি বলে, একটাকে কনস্ট্যান্ট রেখে আর একটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। টেন তাহলে সাইন এক্স কে যে ইউভি আমরা ইউভি কনস্ট্যান্ট রাখি, ইউভি আর ই টু দি ইউভি পাওয়ার এক্স দিয়ে কে করা যায় না? ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কে ফিক্স রেখে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স হয়ে গেল। এখন দেখো তিনটা আছে ফাংশন, তিনটা গুণ আকারে আছে। হুম। হ্যাঁ, এই যে তো ই টু দি ইউ পাওয়ার ভি এক্স কমন ডাব্লিউ নেওয়া যায়। এরকম বলা যায়। পরে তাহলে এখন একটা কাজ পরে তো করব। ভাই ই টু দি পাওয়ার এক্স কমন নেওয়া যায়। হ্যাঁ, ই টু দি হ্যাঁ, পাওয়ার এক্স কমন নেওয়া যায় বলতে, না না তুমি দেখো ই টু দি মানে পাওয়ার ই এক্স টু দি পাওয়ার এক্স প্লাস কমন নেওয়া যায় না। মানে ব্র্যাকেট সাইন এক্স প্লাস কজ এক্স। ও ওয়েল তুমি হইতেছে, কেন? হ্যাঁ মানে সেটাও করা যায়, তুমি যেটা বলতে চাইতেছো সেটা বুঝতে পারছি কি বলতে চাইতেছো। তুমি এখানে যে কাজটা করবা, যে ই টু দি পাওয়ার এক্স কে বাইরে রাখবা, এখানে ডিডিএক্স তো আছে, হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স কে বাইরে রাখবা। বাইরে রেখে বলতে চাইতেছে যে ভিতরের যে দুইটা ফাংশন আছে এক্স টু দি পাওয়ার 5 আর cos x, এইটাকে একটা ফাংশন বলতেছে এরকম, তাই তো? সো এটা ইউ, আর এই পুরাটা অংশটা হইতেছে ভি, মানে আমি এরকম কিছু। হ্যাঁ, কিছু দিছো মনে হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, এরকম এরকমই। আর আমি ওইটা ওই যে আগেরটা পাঠাইছে, আগেরটার কথা বলতেছিলাম যে ই টু দি পাওয়ার এক্স কমন নেওয়া যায়। দেখি কি করছো। ও অ্যান্সার ই টু দি পাওয়ার এক্স কমন নেওয়া যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, সরি আমি বুঝি নাই কি ওইটা বলছি। বলতেছিলাম। আর এটার ক্ষেত্রে ভাই আমি বলছি ওই যে ই টু দি পাওয়ার এক্স কে এক সাইডে নিয়ে ইউ, আর হ্যাঁ তুমি যেটা লিখছো আমি এটার কথাও বলছিলাম। হ্যাঁ, তাইলে তুমি যেটা করতে চাইতেছো এখন হইতেছে লিখবা কি, লিখবা হইতেছে ইউ কে যদি ফিক্স রাখি, তাহলে লিখতে পারে এক্স ফিক্স ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 5 cos x এরকম লিখতে চাইতেছো, প্লাস এখন হইতেছে এক্স টু দি পাওয়ার 5 cos x, এটা ফিক্স থাকবে, আর ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স হয়, এরকম থাকবে। কাজ শেষ হয় নাই, এই অংশটা করতে হবে। দেখো ওটার মধ্যে আবার দুইটা ফাংশন, তাহলে ই টু দি পাওয়ার এক্স আগে থেকে ছিল, সেটাকে হুম, তার জায়গাতে রাখি। এখন এই ভিতরের এটাকে ডিফারেন্সিয়েট করলে দেখো দুইটা ফাংশন গুণ আকারে আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 5 কে ফিক্স রেখে cos x কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স লিখে ফেললাম, প্লাস এক্স টু দি পাওয়ার 5 কে ফিক্স রাখছিলাম, এবার cos x কে ফিক্স রাখবো। cos x ফিক্স রাখার পর এক্স টু দি পাওয়ার 5 কে ডিফারেন্সিয়েট করলে হবে 5 এক্স টু দি পাওয়ার 4, প্লাস এই যে বাকি টার্মটা লিখে ফেলি, এক্স টু দি পাওয়ার 5 cos x e টু দি পাওয়ার x। ওকে, এইটা এভাবেও বোঝা যায়। আর একটা ওয়ে হইতেছে বোঝার যে তুমি এখানে লিখবা যে ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, এটাই তো আমাদের ফাংশন ছিল। সো এখানে আমাদের তিনটা ফাংশন গুণ আকারে আছে, ইউ ভি ডাব্লিউ এরকম চিন্তা করতে পারি। সো এখানে দুইটাকে ফিক্স রাখবো, এটাকে ডিফারেন্সিয়েট করব। তো দুইটাকে ফিক্স রাখি এক্স টু দি পাওয়ার হুম, 5 ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্স হুম, কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন এক্স, প্লাস এখন হইতেছে এই ডাব্লু কে হইতেছে ডিফারেন্সিয়েট করছিলাম, তাহলে এখন এক কাজ করি, ইউ আর ডাব্লু কে ফিক্স রাখি, ভি কে হইতেছে ডিফারেন্সিয়েট করি। তো ইউ কত এক্স টু দি পাওয়ার 5, ভি কত কজ এক্স, সরি ডাব্লু কত কজ এক্স, আর ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট হুম। করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। বাস ডাব্লিউ কাজ কজ শেষ হয় এক্স। নাই, কাজ শেষ হয় নাই। আমরা কাকে কাকে ডিফারেন্সিয়েট করছি, আমরা প্রথমে হইতেছে ডাব্লিউ কে ডিফারেন্সিয়েট করছি, হুম, তারপরে ভি কে ডিফারেন্সিয়েট করলাম। শুধু দেখো হইতেছে এখানে ইউটা বাকি আছে, তাহলে এখন এক কাজ করব, এই দুটাকে ফিক্স করব, আর হইতেছে এটাকে ডিফারেন্সিয়েট করব, ইউ কে ডিফারেন্সিয়েট করব। তো কাকে কাকে ফিক্স রাখছি, ভি আর ডাব্লিউ, ভি হইতেছে ই টু দি পাওয়ার এক্স, আর ডাব্লিউ হইতেছে কজ এক্স, আর এই এক্স টু দি পাওয়ার 5 কে ডিফারেন্সিয়েট করলে হয় 5 এক্স টু দি পাওয়ার 4। সো এখানে এটা সিম্পলিফাই করার পর যা আসবে সেটাই অ্যান্সার। সেমই আছে। হ্যাঁ, মেবি সেমই আছে। হ্যাঁ তাহলে প্রোডাক্ট রুল বুঝে গেছে। এখন দেখো চেইন রুলে আমরা যাব, একটু মনোযোগ দিও। চেইন রুল সবাই ধরা খায় এখানেই, চেইন রুলটা একটু মনোযোগ দিয়ে দেখো। চেইন রুলটা বলে যে তোমার ফাংশন আর কি
জি সার্কেল এফ ফাংশন এরকম পড়ছো, এফ সার্কেল জি বা হইতেছে জি সার্কেল এফ কম্পোজিট ফাংশন। যৌগিক ফাংশন বলে বাংলায় আর কি। তো এরকম পড়ছো যে ধরো ই টু দি পাওয়ার সাইন এক্স আছে, থাকতে পারে না এরকম কোন একটা ফাংশন এরকম হইতে পারে, এটা এফ অফ এক্স এরকম লিখতে পারো তুমি, বা তুমি এটা সহজ একটা আরেকটা ফাংশন নাও, লেটস সে জি, জি না দিয়ে আমরা একটা ফাংশনের নাম দেই হইতেছে ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার 5 এরকম লেখা যায়। সো প্রথমটা নিয়ে কাজ করি, এক নাম্বার এই পাশটা নিয়ে কাজ করি। সো ই টু দি পাওয়ার এক্স যে ফাংশনটা আছে এটার নাম দিলা তুমি হইতেছে লেটস সে হ্যালো আসো, হ্যাঁ আছে। আচ্ছা একটাকে ইউ দেই, এটাকে হইতেছে ভি দেই। আচ্ছা এটা ইউ ওয়ান, এটা ইউ টু, ওয়েল ওখানে আনতে চাইতেছি না, একটা ক্যারেক্টার সাথে না মিশাই আমরা আলাদা আলাদা ভাবে চিন্তা করি। হ্যাঁ ঠিক আছে এবার, তো এটা ইউ। তো প্রথম যে ইয়াটা আছে ই টু দি পাওয়ার এক্স, এই ফাংশনটাকে তুমি এফ অফ এক্স বললা, কোনো সমস্যা নাই। আর একটা ফাংশন আছে কি এখানে সাইন এক্স আছে, এটা সাইন এক্স কে জি অফ এক্স বললা। এখন এইখানে যে ইউ ফাংশনটা আছে, ইউ ফাংশনটাকে তাইলে তুমি লিখতে পারবা ইউ অফ এক্স বা ইউ, ইউ অফ এক্স এটাকে লিখতে পারবা যে দেখো এফ অফ এক্স এর জায়গায় আমরা লিখবো জি অফ এক্স, এফ অফ জি আর কি, ঠিক আছে, এফ অফ জি বা এফ অফ জি অফ এক্স, এটাকে বলা হইতেছে কম্পোজিট ফাংশন। ওকে, কারণ তুমি দেখো এফ অফ জি এর ভ্যালু কত, ই টু দি পাওয়ার জি না, কারণ এফ অফ এক্স হুম, হইতেছে ই টু দি পাওয়ার এক্স, আবার জি এর হইতেছে ভ্যালু কত, জি এর ভ্যালু হইতেছে সাইন এক্স, তাহলে ই টু দি পাওয়ার জি এর ভ্যালুটা বসে দিলে হয় সাইন এক্স। তো এটাই আর কি কম্পোজিট ফাংশন। তো এরকম যদি কম্পোজিট কোনো ফাংশন থাকে তোমার কাছে, যে এফ অফ জি অফ এক্স, তাহলে তার ডিফারেন্সিয়েট যদি করতে যাই, তাহলে যে ঘটনাটা করা লাগবে আর কি, প্রথমে হইতেছে তুমি এফ এর ডিফারেন্সিয়েট করবা, তাহলে ডি এফ ডিডি এক্স অফ এফ। কাজ কিন্তু শেষ হয় নাই, তোমার যে ভিতরে কম্পোজিট যে ফাংশনটা আছে এটাকে তারপরে হইতেছে ডিফারেন্সিয়েট করতে হবে। বোঝাইতে কি পারলাম? এখানে তাহলে তোমার আর একটা কাজ করতে হবে, ডি হয় নাই মনে হয় আমাদের, হ্যাঁ হয় নাই। তো প্রথমে দেখো এফ অফ এই এফটা কার ফাংশন, জি এর ফাংশন না, এফ কার ফাংশন, জি এর ফাংশন, এখানে বলে এফ অফ এক্স এটা কার ফাংশন, এক্স এর ফাংশন, রাইট? এক্স এফ এর ফাংশন তো। ইজ এ ফাংশন, আচ্ছা একটু শর্ট ফর্মে লিখি, এফ ইজ এ ফাংশন অফ এক্স, এটার মিনিং হইতেছে এটা। তাহলে কোনো জায়গায় যদি লেখা থাকে এফ অফ জি, তাহলে এটাকে কি বলবো, এফ ইজ এ ফাংশন অফ জি। তাহলে যার ফাংশন তার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হয় না, তাহলে তার রেসপেক্টে ডিফারেন্সিয়েট হুম, করি, ডি এফ বাই সরি ডি ডিজি অফ এফ। কাজ কিন্তু শেষ হয় না, দেখো ভিতরে জি আছে, তাহলে জি, জি কার ফাংশন ছিল অরিজিনালি, এক্স এর ফাংশন, এবার হইতেছে জি ইজ এ ফাংশন অফ এক্স, তাহলে এখানে এই ডি ডি এক্স অফ জি এটা করা লাগবে। তুমি আরেক ভাবেও চিন্তা করতে পারো, দেখো তো এই যে এই ডিজি আর এই ডিজি উপরে নিচে কাটাকাটি গিয়ে ডিএফ ডিএক্স থাকে না, তো আলটিমেটলি কি পাইলাম, হুম, এই ডিডিএক্স অফ এফ না। তো হুম, দেখো তো যে দুইটা রাইট সাইড লেফট সাইড কি মিলে গেছে না, বাট আমরা হইতেছে হুম। এইভাবে চিন্তা না করে এটাকে হইতেছে সরাসরি এই ওয়েতে লিখবো। আই গেস ইনটুইটিভলি বুঝতে পারছো, না বুঝলে আরেকবার দেখাই দিছি, এটাই তাইলে ফর্মুলা। ওকে, মনে থাকবে?
ওয়েট তাহলে এক্সাম্পলটা দেখাই, তাহলে আরো একটু ভালো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দুইটার পরিবর্তে যদি তিনটা ফাংশন থাকতো, লেখা হয়েছে? হুম টাকা শেষ। আচ্ছা, তোমার একটা ফাংশন আছে এফ অফ জি অফ এইচ অফ আই অফ এক্স। তাহলে আই এর জন্য ব্র্যাকেট ক্লোজ করি, এইচ এর জন্য ব্র্যাকেট ক্লোজ করি, এফ এর জন্য ব্র্যাকেট ক্লোজ করি। হ্যাঁ, হয়েছে এবার। এটাকে তুমি ডিফারেন্সিয়েট করতে চাইতেছো, তার ভ্যালু কত হবে সেটা জানতে চাইতেছো। তো এখন আমরা এফ কে ডিফারেন্সিয়েট করব কার রেসপেক্টে? জি এর রেসপেক্টে। ঠিক তার পরে জি আছে, হ্যাঁ, এর জন্য জি এর রেসপেক্টে। জি কে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব? এইচ এর রেসপেক্টে। ঠিক তার পরে আছে। এইচ কে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব? আই এর রেসপেক্টে। আই রেসপেক্টেড। আই কে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব? এক্স এর রেসপেক্টে। এক্স এক্স কি এর কারো রেসপেক্টে। ফাংশন? এক্স কারো ফাংশন না, দেখো এক্স হইতেছে একটা ভেরিয়েবল, তাহলে আমাদের কাজ শেষ হয়েছে। বা তুমি এখানে চাইলে ধরে নিতে পারো এক্স হইতেছে এক্স এর ফাংশন, তাহলে ডি এক্স অফ এক্স, তাহলে এটা কাটাকাটি গিয়ে ওয়ান। তো ওয়ান আলটিমেটলি এটা দেখার কোনো দরকার নাই, ওয়ান যে কোনো কারোর সাথে গুণ দিলে যে কোনো জিনিসটাই হয়। তো এটাই আর কি ফর্মুলা। তো এটা আর একটা কাহিনী গেল আর কি। ওয়েট হ্যাঁ, ওঠানো হয়েছে। হ্যালো। হ্যাঁ ওড়ানো হয়েছে। ওকে, তাইলে আমাদের কি প্রবলেম যা ছিল জানি, ই টু দি পাওয়ার সাইন এক্স। হ্যাঁ, এটা তাইলে এখন সলভ করি, দেখি পারি কিনা। ই টু দি পাওয়ার এফ অফ এক্স ছিল হইতেছে ই টু দি পাওয়ার সাইন এক্স। তাহলে এটাকে আমরা একটু পেঁচায়া পুচায়া এরকম লিখি, এফ অফ জি অফ এক্স। লিখতে চাই তাহলে লিখতে হবে আমাদের ই টু দি পাওয়ার জি, রাইট? হুম নিচে আবার হুম হইতেছে জি এর ভ্যালুটা লিখতে হবে যে সাইন এক্স। সাইন এক্স। হ্যাঁ, তাহলে আমরা যে জিনিসটা করতে চাইতেছি ডিএফ ডিডিএক্স অফ এফ। তাহলে এখন এটা, এখন বলতো এক্স কার ফাংশন, সরি এফ কার ফাংশন, এক্স কার ফাংশন বলতে, এফ কার ফাংশন, এফ হইতেছে জি এর ফাংশন। তাহলে ডি জি এর ফাংশন। ডি ডি জি অফ এফ করা লাগবে না আমাদের? তারপরে লিখবো কি ডি হ্যাঁ জি অফ ডিডিএক্স অফ জি। জি অফ ডিএক্স। হ্যাঁ, তাহলে এক্স পেয়ে গেছে, তাহলে কাজ শেষ হয়ে গেছে আমাদের, এই জিনিসটা করা লাগবে। এখন তাহলে এটা করে ফেলি। এই ডি ডিজি অফ এফ, এখানে তাহলে ই টু দি পাওয়ার জি কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? ই টু দি পাওয়ার জি তো হয়, রাইট? হুম তাইলে ই টু দি পাওয়ার জি এখানে লিখি ইনটু ডি ডি এক্স অফ জি। তাহলে জি কে ডিফারেন্সিয়েট করলে কত হয় এটা বলো তো? সাইন এক্স কে ডিফারেন্সিয়েট হুম করলে কজ এক্স হয়। কজ এক্স। হ্যাঁ, তাহলে এইটার ভ্যালু হইতেছে কজ এক্স, এইটার ভ্যালু হইতেছে ই টু হুম দি পাওয়ার জি। হুম সো ই টু দি পাওয়ার জি যদি লিখতে চাই, জি এর ভ্যালু কত ছিল অরিজিনালি? সাইন এক্স সাইন ইন্টু এক্স কজ এক্স, তাহলে এটাই হইতেছে কজ এক্স। অ্যান্সার। এখন এই পরীক্ষার হলে তো এত কিছু লেখে করার সময় পাবো না, তাহলে পরীক্ষার হলে কিভাবে করব? ই টু দি পাওয়ার সাইন এক্স ছিল আমাদের, ডিডিএক্স। পরীক্ষার হলে যে কাজটা করব, প্রথমে যে ফাংশনটা দেখতে পাবো তাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স লিখবো। কারণ ই টু দি পাওয়ার সাইন এক্স কে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স হয়, সো ই টু দি পাওয়ার সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমাদের লজিক বলতেছে ই টু দি পাওয়ার সাইন এক্স হওয়ার কথা। কিন্তু কাজ শেষ হয় না, দেখো এই ঠিক তার উপরে একটা ফাংশন আছে, যে ফাংশনটা হইতেছে এক্স এক্স অবস্থায় নাই, তাহলে এক্স অবস্থায় নাই তার মানে কি ওটাকে ডিফারেন্সিয়েট করব। এক্স অবস্থায় না থাকলে হইতেছে ডিফারেন্সিয়েট, তাহলে এক্স অবস্থায় আনার আগ পর্যন্ত ডিফারেন্সিয়েট করব। সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় কজ এক্স, এন্ড কজ এর ভিতরে কি আছে? এক্স আছে, তাহলে এক্স কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান হয়, তার মানে কি কাজ শেষ হয়ে গেছে আমাদের। বুঝতে পারলাম? সো এটাই হইতেছে অ্যান্সার। আর একটা দেখে তাহলে বুঝতে সুবিধা হবে, কজ এক্স কজ সাইন এক্স, এরকম আছে, এটাকে ডিফারেন্সিয়েট করি দেখি কি হয়। তাহলে এখানে ডিডি এক্স সাইনটা দিয়ে দিই, নাহলে আবার সমস্যা।
সো প্রথমে কি দেখতে পাইতেছি কজ, কজকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, সাইনের পেটের মধ্যে কে আছে, সাইন আছে, সাইন এক্স। তাহলে এটা লিখে ফেলি। কাজ কি শেষ হয়েছে? কাজ শেষ হয় নাই, কারণ সেই সাইন এক্স আমরা এখন এক্স দেখতে পাইতেছি না আর কি। তো সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করা লাগবে। ভিতরে সাইন এক্স কে আর কি, ভিতরে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স হয়। এই কজের ভিতরে কি আছে, এক্স আছে, তাহলে এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, সেটা লেখার দরকার নাই। সো এটাই অ্যান্সার। এখন তুমি আরেকটা কাজ করো, এক্স টু দি পাওয়ার সাইন এক্স কে করো এই ডিডিএক্স অফ, এটা হইতেছে 1 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেম হইতেছে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার কজ এক্স, এটাকে করো। হ্যাঁ আচ্ছা, হ্যালো। কই কিছু শুনি না, কথা বলো। এটা খুবই হার্ড প্রবলেম। এটা কি নিজে পারবা? দেখো, ই টু দি পাওয়ার এল এন এক্স টু দি পাওয়ার এ লেখা যায় পরের লাইনে, ডিডিএক্স এখানে সামনে আছে আর কি। কোনো সমস্যা? না। ডিডিএক্স অফ, তাইলে এই এটাকে নিচে নামাই আনি। এই যে দেখো ভুল করছি আবার, কিছু বলতেছো না, এ টু দি পাওয়ার এক্স ছিল। সো এই পার্টটাকে সামনে নিয়ে আসি, এক্স ইন্টু এল এন এ লেখা যায় ডিডিএক্স অফ, দেন হইতেছে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে এই ডিফারেন্সিয়েশন সাইনটা উঠাই দিব, দিয়ে ডিফারেন্সিয়েশনের ভ্যালু দিব, লিখবো এক্স এলএন এ। কাজ শেষ হয় নাই, ওই যে উপরে যে ফাংশনটা আছে এর উপরে, ওটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে। এখন এলএন এ, এ যদি একটা কনস্ট্যান্ট হয় তাহলে এলএন এও একটা কনস্ট্যান্ট হবে, এটা তো বোঝো। তো এটা একটা কনস্ট্যান্ট, এই এলএন এটা, তাহলে কনস্ট্যান্ট ইন্টু এক্স, এটা ডিফারেন্সিয়েশন হইতেছে তোমার, হইতেছে এই কনস্ট্যান্টটাকে আগে লিখতে হবে। তাহলে কনস্ট্যান্টটা কত, এলএন এ, এটাকে লেখার পর এই এক্স কে ডিফারেন্সিয়েট করা লাগবে, এক্স এর ডিফারেন্সিয়েট করলে 1 হয়। তো যে ভ্যালুটা পাইলাম আলটিমেটলি, এই এক্সটাকে তুমি চাইলে আবার উপরে উঠাই দিতে পারো এখান থেকে মুছছে। তো এই এক্সটা এখানে লিখে দিই আমরা, তাহলে ই আর এল এন ক্যান্সেল আউট হয়ে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এল এন এ। সো ফর্মুলা কি দাঁড়ালো, ফর্মুলা দাঁড়ালো ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু এল এন এক্স অফ এক্স টু দি পাওয়ার সাইন এক্স। এটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে আমাদের সরাসরি করতে পারবো না, কারণ এটা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র না, এন হইতেছে এখানে কনস্ট্যান্ট ছিল। বাট এখানে দেখো এক্স টু দি পাওয়ার সামথিং একটা পাওয়ার আছে, যেটা হইতেছে তোমার কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট কোনো ভ্যালু না, তাইলে এই যে এন, এই রুলটা ফলো করতে পারবো না। এক্স টু দি পাওয়ার এন, এই যে এন ইন্টু এক্স টু দি হ্যাঁ। পাওয়ার এন মাইনাস ওয়ান, এই রুলটা ফলো করতে পারবো না। কার জন্য? এই এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এটার জন্য। ওকে, তাহলে এখানে কি কাজ করা লাগবে, ওই এল এন আর ই নিয়ে আসা লাগবে। তো একটা কাজ করি আমরা, ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার যদি লিখতে চাই তাহলে এখানে একটা এল এন লেখা লাগবে, লেখার পর লিখবো এক্স টু দি পাওয়ার সাইন এক্স। তাহলে ই আর এল এন একটা একটাকে ক্যান্সেল করবে, থাকবে হইতেছে এক্স টু দি পাওয়ার সাইন এক্স। তাহলে আগে যে জায়গায় ছিলাম সেই জায়গাতেই ফিরে আসলাম। সো আমরা ঠিক জায়গাতে আছি। সো আমরা এখন একটা কাজ করি, এই জায়গায় ডিডিএক্স সাইনটা লিখে দেই, এখন ডিফারেন্সিয়েট করি, দেখি কি হয়। সো ই টু দি পাওয়ার, এই এটাকে ডিফারেন্সিয়েট করার আগে আমরা এই সাইন এক্স কে এখানে নামাই দেই, তাহলে সুবিধা হবে। তাহলে সাইন এক্স ইন্টু এল এন এক্স, দেখো তো জিনিসটা সিম্পলিফাইড হয়ে গেল না? এখন তো ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারবো।
ওপরে কোনো ঝামেলা নাই, রাইট? হ্যালো, অর্ণব, গায়েব হয়ে গেল কেন আবার? ও না না, গায়েব হয়নি, মিউট হয়ে গেছিল। ও আচ্ছা, হ্যাঁ মানে মানে আমি কথা বলছিলাম। হ্যাঁ, এটা তাইলে তুমি এই ভিডিও রেকর্ড হইতেছে আর একবার দেখে নিও আর কি, যদিও ইয়ে হতে পারে, আমি শেষ করে হুম, দিব, ঠিক আছে? না এমনি ওই যে তুমি যে ক্যালকুলাস রিক্যাপ দিলা, আমি যে পড়ছিলাম ফার্স্ট ইয়ারে, এটা হুম মনে পড়ছে। হুম হুম কারণ আমি ফার্স্ট ইয়ারে হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন খুব ভালো করে পড়ছিলাম হুম হুম ইয়ার ঠিক আছে, ফাইনালের জন্য। ঠিক আছে, তাহলে এই যে দেখো ডিডিএক্স, এখানে তুমি এই ই টু দি পাওয়ার সাম থেকে ডিফারেন্সিয়েট করলে ওইটাই হয়, তাহলে ডিফারেন্সিয়েশন সাইন উঠে দিয়ে রেজাল্টটা লিখে ফেললি, সাইন এক্স ইন্টু এলএন এক্স, কাজ শেষ হয় নাই, এই যে ডিডিএক্স অফ উপরে যে ফাংশন দুইটা আছে এটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে, সাইন এক্স ইন্টু এলএন এক্স। তো এই দুইটাকে ডিফারেন্সিয়েট করলে এইখানে যা আছে এটাকে যদি আগের ফরম্যাটে লিখতে চাই তাহলে এলএন এক্স টু দি পাওয়ার সাইন এক্স এটাই আবার লিখতে হবে। এখন এই কাজটা করি, এই কাজটা করলে হবে ডিডিএক্স সাইন এক্স আর এলএন এক্স গুণ আকারে আছে, তাহলে একটাকে ফিক্স রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েট করব। সাইন এক্স কে ফিক্স রাখি, এলএন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x প্লাস এলএন এক্স কে ফিক্স রাখি, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x। ওকে, আর ই আর এলএন ক্যান্সেল ক্যান্সেল হয়ে হয়তো সেখানে থাকবে এক্স টু দি পাওয়ার সাইন এক্স, দেন ব্র্যাকেটের মধ্যে আছে কি সাইন এক্স ওভার এক্স প্লাস এলএন এক্স কজ এক্স, এটাই হইতেছে অ্যান্সার, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। ডিফারেন্সিয়েশন, গ্রেডিয়েন্ট, কার্ল ডেফিসিয়েন্সি এগুলো তো দেখাইতে পারলাম না, ডিফারেন্সিয়েশনটা খালি দেখাইলাম। তুমি এতেছে বাসায় 2 নাম্বার করবা আর ক্যালকুলাসের এই কেতাবের বই দেখে ক্যালকুলাসের কিছু প্রবলেম সলভ এটা করবা বাসায়। ওকে, ছুটি তাইলে আজকে এ পর্যন্তই, হ্যাঁ বাই। আর এটার পিডিএফ ফাইল আমি দিয়ে দিব না একটু ওকে। পরে, 1-2 মিনিট পরে।